আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আগামীকাল। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এমপিদের নিয়ে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা, একই সাথে তাদেরও শপথ হতে পারে। আগামীকাল দুটি শপথের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত বঙ্গভবনের দরবার হলে এমপিদের শপথ অনুষ্ঠিত হলেও এবার তাদের শপথ অনুষ্ঠিত হচ্ছে উন্মুক্ত স্থানে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। পরবর্তীতে একই স্থানে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। আগামীকাল সকালে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর বিকেলে সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে 297 আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী আরাফাত ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, কাল সংসদ ভবন এলাকায় শপথ আয়োজনের কি প্রস্তুতি দেখছেন? ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের স্বাগত জানাতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। আগামীকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যেই সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা যেমনটি সংসদ সচিবালয় সূত্রে জানতে পেরেছি, আগামীকাল সকাল 10টা নাগাদ সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং বিকেল 4টা নাগাদ যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে সেটির শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এবং দেখতে পাচ্ছেন একে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায়। আমরা দেখতে পেয়েছি র্যাবের ডগ স্কোয়াড এবং একই সাথে সেনাবাহিনীর যারা সদস্য তারা কিন্তু আইনশৃঙ্খলার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করছেন যাতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে। একই সাথে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে আসন বিন্যাস সহ আনুষঙ্গিক শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করা হয়েছে। এছাড়া নির্বাচনের ভোট গ্রহণের একদিন পর অর্থাৎ শনিবার থেকে আমরা দেখতে পেয়েছি সংসদ ভবনের অভ্যন্তরে যে ধোয়া মোছার কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কিন্তু মেরামত করা হচ্ছে। একই সাথে সংসদ ভবনের যে আঙিনা সেগুলো কিন্তু সুন্দরভাবে ফুলসহ অন্যান্য যে সকল রঙিন করার ব্যাপার সেগুলো দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে। পাশাপাশি আমরা যেটি দেখতে পেয়েছি যে সংসদ ভবনের প্রধান ফটক সহ আশেপাশের যে সকল মূল ফটকগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। যেমনটি বলা হয়েছে, আগামীকাল যেহেতু দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, আপনাকে জানিয়ে রাখি আগামীকাল নতুন মন্ত্রিসভার যে শপথ গ্রহণ সেটিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ভারত, পাকিস্তান সহ বিশ্বের 13টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো সব মিলে যেটি বলা যেতে পারে যে আগামীকালের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইফতেখার। জানছিলাম সংসদ ভবন এলাকায় শপথের প্রস্তুতির খবর। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, হত্যা, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে আজ বিকেলে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোট। বিকেল 4:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভ সমাবেশে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। 297 আসনের চূড়ান্ত ফলাফলে 77টি আসনে জয় পেয়েছেন জামাত জোটের প্রার্থী। এই পর্যায়ে বাজারের খবর জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিস আহমেদ। আরিস, রমজান তো সামনে, পণ্যের দাম কেমন দেখছেন?
হ্যাঁ, ইফতেখার আপনি জানেন যে চট্টগ্রাম বন্দর হয়ে রমজানের অধিকাংশ পণ্য প্রায় বলতে গেলে চট্টগ্রাম বন্দরের প্রায় 91% পণ্য চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি করা হয় এবং আমদানিকৃত পণ্য দিয়েই পুরো রমজান মাস চলে এবং বিপুল পরিমাণ আমদানি পণ্য আনা হয়েছে। এছাড়া শীতকালীন সবজি সহ যে উৎপাদিত দেশীয় উৎপাদিত পেঁয়াজ সব মিলিয়ে অন্য যে কোনো বছরের তুলনায় চট্টগ্রামের বাজারগুলোতে দাম সহনীয় পর্যায়ে আছে। এছাড়া যে রমজানের পণ্য এখনও পর্যন্ত আমদানি করা হচ্ছে এবং যেই সব ছোলা খেজুর সহ বিভিন্ন পণ্য ইতিমধ্যেই বাজারে সরবরাহ অত্যন্ত ভালো এবং দামও সহনীয় আছে। এছাড়া দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকার পরিষদ, চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সমন্বয়ে যে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা বাজারে যেটা দেখেছি যে যথেষ্ট পরিমাণ আমদানি পণ্য আছে এবং চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে যেই সব জাহাজ প্রায় শতাধিক জাহাজ পণ্য নিয়ে আছে এবং লাইটারের যুগে সেই সব জাহাজগুলো যদি বিভিন্ন জেটি হয়ে যদি বাজারে পাইকারি বাজার থেকে আবার দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এবং এই প্রক্রিয়াটা চলমান থাকায় দামের প্রতি তেমন একটা দাম সহনীয় অবস্থায় আছে এবং আরও সামনে আরও কমে আসবে এমনটিও মনে করছেন এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এই ছিল ইফতেখার এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম থেকে বাজারের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন সংবাদ সম্মেলনে তুলে ধরছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিবন্ধী সহ তারা কিন্তু এক ধরনের শঙ্কা, শুরু থেকে শঙ্কা, অস্থিতিশীলতা, প্রতিকূলতা এবং বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা এবং অনলাইন অফলাইন সহিংসতা সবকিছু মিলিয়ে প্রতিবন্ধীরা ভোটাররা কতটুকু ভোট কেন্দ্রে যেতে পারবেন বা অংশগ্রহণ করতে পারবেন সবকিছু মিলিয়ে একটা অস্থিতিশীল বা এক ধরনের অসুস্থতা, এক ধরনের শঙ্কা বিরাজ করেছে ভোটারদের মধ্যে, যেটি আমরা দেখেছি প্রতিফলিত হয়েছে বিভিন্নভাবে। যার একটা যেটি একভাবে ব্যাখ্যা করা যায় যে আসলে আমাদের ভোটের টার্ন আউট আরও বেশি হলো না কেন, প্রায় 60%। আমি মাত্র বলছি, যদিও এটি অত্যন্ত পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো, কিন্তু বাংলাদেশের মানদণ্ডে এটি খুব প্রত্যাশিত পর্যায়ে নয়। কাজেই এখানে একটা উপাদান কাজ করে থাকতে পারে যে এই ধরনের যে মানুষের মধ্যে একদিক থেকে শান্তি শৃঙ্খলা সম্পর্কে আস্থাহীনতার ঘাটতি, বিশেষ করে যারা বিভিন্নভাবে যে বৈচিত্র্যের মানুষ, বিভিন্ন মানদণ্ডে বৈচিত্র্যের মানুষ, নারী সহ অন্যান্য যাদের কথা বলছি, তাদের মধ্যে এক ধরনের অস্থিতিশীলতা, অশান্তি বা এক ধরনের শঙ্কা এখানে কাজ করেছে, যার ফলে এবং আরেকটা বিষয় কাজ করেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে যদিও একটা বিশাল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এবার নির্বাচন, যেটি আমরা সবাই সকল জাতি সম্পূর্ণভাবে একমত এবং সেই হিসাবে নির্বাচনটা হয়েছে, তার প্রতিফলন ঘটেছে। মানুষের প্রত্যাশা অনেক বিশাল প্রত্যাশা এবং সেই প্রত্যাশার উপর ভিত্তি করে নির্বাচন। তা সত্ত্বেও মানুষের মধ্যে এখনো পর্যন্ত এরকম আস্থা হয় নাই যে ভোট দিলে লাভ হবে কতটুকু মানুষের। সেটার কারণে কিন্তু প্রায় 40% মানুষ, এবং এই সবগুলো কারণ মিলে 40% মানুষ ভোট থেকে বিরত থেকেছে। কোনো না, অনেকে হয়তো দেশের বাইরে অন্য কোনো কেউ হয়তো বর্জন করে থাকতে পারেন, কিন্তু এই যে যদি এই আস্থাটা অর্জন করা যেতে পারতো, তাহলে যে আমরা ভোট দিলে জনকল্যাণ হবে, সেই আস্থাটা বোধহয় আমরা অর্জন করতে পারিনি বা জনগণের সৃষ্টি করা সম্ভব হয়নি, যে কারণে একটা উল্লেখযোগ্য অংশ ভোটদারে বিরত থেকেছে। আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে, আমি বিস্তারিত আপনাদের তুলে ধরা হয়েছে, আমি শুধু এটুকু বলবো যে রিপিট করবো, 99% আমাদের যে গবেষণা অন্তর্ভুক্ত আসনগুলো, সেখানে আমরা 99% প্রার্থী কোনো না কোনো আচরণবিধি লঙ্ঘন করেছেন, যার মধ্যে 58টি বিষয়ের উপরে কোনো না কোনো বিষয়ে আচরণবিধি তারা লঙ্ঘন করেছেন। যার মধ্যে এই লঙ্ঘনের মধ্যে দলগতভাবে বিশ্লেষণটা আপনারা দেখেছেন। আমি আপনার মনে করি যে কী ধরনের লঙ্ঘন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি এবং রাজনৈতিক দলগুলোর আচরণবিধি, যেগুলো সেখানে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোটোখাটো বিষয়, শোডাউনটা কিন্তু নিষিদ্ধ, সেটা হয়েছে। যানবাহন সহ মিছিল, মশাল মিছিল ইত্যাদি হয়েছে। প্রতিপক্ষের পোস্টার ব্যানার ছেড়ে ফেলা, এই ধরনের বিষয়গুলো ঘটেছে। নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সমর্থক বা নেতা নিয়ে মনোনয়ন জমা দেওয়া, এই ধরনের বিষয়গুলো সংঘটিত হয়েছে। আমরা যেটা দেখেছি অনলাইন অফলাইন প্রায় উভয় ক্ষেত্রে, প্রচারণার ক্ষেত্রে যেটা দেখেছি, প্রতিটি স্তরে দল এবং প্রার্থীরা আচরণবিধির ব্যাপক লঙ্ঘন করেছেন এবং বিবিধ অনিয়ম হলেও কমিশনের
বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যদিও সক্রিয় ছিল এবং প্রয়াস ছিল, নিঃসন্দেহে সেটা আমরা দেখতে পেয়েছি। টিআইবির সংবাদ সম্মেলনের অংশবিশেষ দেখছিলাম আমরা। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।